৬৬ বছর ধরে নাগরিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের আকুতি গুমড়ে মরছে ছিটমহলগুলোতে। বিনিময়ের কোনো চুক্তির বাস্তবায়ন নেই। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি। চর ও দ্বীপচরগুলো পানির নিচে, চরম দুর্ভোগে মানুষ। ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য মগবাজার মালিবাগ এলাকার সড়কে জনদুর্ভোগ চরমে। 10 মিনিটের পথে নষ্ট হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। চট্টগ্রামে নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে বেসরকারি মেডিকেল কলেজ। বাড়ছে সার্টিফিকেটধারী ডাক্তারের সংখ্যা। এবং কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক হারে আমদানি হচ্ছে মশলা। বাজার স্থিতিশীল থাকবে বলে আশা ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতে ছিটমহল নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ৬৬ বছর ধরে নাগরিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের আকুতি গুমড়ে মরছে এক একটি ছিটমহলে। ছিটমহল বিনিময়ে 1954 সালে নেহেরু নুন এবং 74-এ ইন্দিরা মুজিব চুক্তি হলেও এর কোনোটিরই বাস্তবায়ন নেই। সবশেষ ভারতের কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই করেন দুই সরকার প্রধান। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতায় ভেস্তে যায় সম্ভাবনা। তবে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আশায় বুক বাঁধছেন ছিটমহলবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জুকে সঙ্গে নিয়ে ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়া ঘুরে তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। ভারত ও পাকিস্তান 1947-এ স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্রের অভ্যুদয়ে ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক দুঃশাসনের অবসান হয়। কিন্তু একই সাথে এক দেশের ভেতর আরেক দেশের 162টি ছোট ছোট বিচ্ছিন্ন ভূখণ্ডে অবরুদ্ধ আর আজব এক পরাধীনতার জিঞ্জিরে বাঁধা পড়ে লাখো মানুষের জীবন। মিথ্যা ঠিকানা দিয়ে আমার পড়ালেখা করতে হয়, সব কাজেতে আমার মিথ্যা কথা বলতে হয়। খুব অবহেলিত চিকিৎসার ব্যাপারে যে এখনই আমার যেটা মা প্রসব বেদনায় জ্বালা করে তখন আমরা নিয়ে যেতে পারবো না। আমরা এই বন্দি জীবন থাকতে চাই না। আমরা এখন বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ যেভাবে জীবনযাপন করে এইভাবে আমরাও এখন জীবনযাপন করতে চাই। মানে খোলা আকাশে পাখি যখন ডানা উড়ে এইরকম আমরা উড়াইতে চাই। বাংলাদেশ বা ভারতের নির্বাচনে সরকার পরিবর্তন হলে হয় আশায় বুক বাঁধে, নয়তো নিরাশায় ডুবে যায় এইসব ছিটমহলের মানুষ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিরোধ মিটিয়ে বন্ধুত্ব জোরদারের অভিপ্রায় প্রকাশ করলে আতঙ্কে থাকা ছিটমহলের মানুষ নতুন সম্ভাবনা দেখছে। বাঙালি মানুষের জন্য উনি নিবিড় আগ্রহ প্রকাশ করছে যে আমরা তোদের পাশে থাকবো এবং ছিটমহলে যা যা আছে সবগুলো কাজেই করব। মমতার ভেটো করছে সেই সময়, এই ভেটোতে আর হয় নাই। নরেন্দ্র মোদী আশা দিছে যে এটা নাকি ওই ৭৪ চুক্তিটা বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশে 111টি ছিটমহল আছে ভারতের, আর ওপারে বাংলাদেশের 51টি। অরক্ষিত ছিটমহলগুলো দুদেশের নিরাপত্তা প্রশ্নে দুশ্চিন্তার কারণ বলে মনে করেন প্রশাসনের এই কর্মকর্তা। দুই দেশে চায় যে ছিটমহলের যে বিনিময়ের বিষয়টা আছে সেটি যদি হয়ে যায় তাহলে উভয় পক্ষেই কিন্তু আসলে মানে শান্তিতে থাকার একটি অবস্থা, এবং আমরাও চাই যে এই অবস্থাটি শান্তিপূর্ণভাবে সমাধান হোক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিটমহল বিনিময়ে সম্মত আছেন। সাম্প্রতিক ঢাকা সফরে একথা জানিয়েছেন মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ফলে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আভাস পাচ্ছেন সংশ্লিষ্ট সবাই। ভারতের কুচবিহার জেলার দাসিয়ার ছড়া ছিটমহল থেকে রতন সরকার, সময় সংবাদ। 2005 সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার জড়িতদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার পূর্ণ সহযোগিতা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এছাড়া বিএনপি বোমা হামলাকারীদের প্রশ্রয় দিয়ে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীও বক্তব্য রাখেন। যারা দেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায় তারা সবাই ছিল খালেদা জিয়ার অত্যন্ত সেই বিশ্বস্ত, সেই পার্শ্বজন। এই পাশবিক শক্তিরে রক্ষার জন্য যত কর্মী আছেন, নেতা আছেন, আমরা সবাই জীবন প্রাণ বাজি রেখে লড়াই করব। বোমা যারা তৈরি করেছিল, যারা বোমা বিস্ফোরিত করেছিল, তাদেরকে এই তৎকালীন বেগম খালেদা জিয়া
পূর্ণ সহযোগিতা করেছেন। বেগম খালেদা জিয়া চেয়েছিলেন তালেবান, আল কায়দা বা আইসিসের মতো একটি জঙ্গি সংগঠন বাংলাদেশে কোনো মতে এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সহযোগী সংগঠন এই বিএনপি যেন বাংলাদেশের কোনোদিনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে ধর্মকে রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করেছেন। গতকাল বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আমি বিশ্বাস করি যে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু সমতার ভিত্তিতে সংবিধান প্রণয়ন করেছিলেন, এই রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। আমরা আজ হোক কাল হোক সেখানে আমরা পৌঁছতে পারবো। একজন স্বৈর শাসক জিয়াউর রহমান তিনি সংবিধান পরিবর্তন করে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন। আমরা 2009 সালে ক্ষমতায় এসে সেই 72 সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছি। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মন্তব্য করেছেন, হাওয়া ভবন থেকে তারেক রহমান জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি, জামায়াত ও তালেবানরা এক সূত্রে গাঁথা। ৭৫-এর ঘাতক, ৭৫-এর ঘাতক জঙ্গিবাদ, তালেবান, বিএনপি, জামাত শিবির সবাই আজকে একাকার হয়ে গেছে। সব শক্তি আজকে একই মোহনায় আজকে তাদের যোগসূত্র। বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদের থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, জামাতের থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র পরিণত করার চেষ্টা, এই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, সরাসরি পৃষ্ঠপোষকতা করা, এই সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল হাওয়া ভবন, এবং হাওয়া ভবন থেকে বাংলাদেশের এই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করা হয়েছে। তদন্তে, গ্রেনেড হামলা মামলার তদন্তে সবকিছু কিন্তু বেরিয়ে এসেছে যে এই সকল কিছুর পৃষ্ঠপোষক হাওয়া ভবন, তারেক রহমান সমস্ত কিছুর পৃষ্ঠপোষক। সরকার অগণতান্ত্রিক আচরণ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি নেতা এলকে সিদ্দিকের স্মরণসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকার এখন প্রকাশ্যেই নতুন করে বাকশালের কথা বলছে, কিন্তু জনগণ একনায়কতন্ত্র কোনোদিন মানেননি, মানবেও না। আজকে ইতিহাসকে আপনারা ভিন্নভাবে দেখাচ্ছেন। আমরা সেই বিষয়গুলো যেতে চাই না, কিন্তু আপনারা এমন ইস্যুগুলো আনছেন যাতে জনগণের দৃষ্টি আপনারা অন্যদিকে ফেরাতে চান। যে ইস্যুগুলো এখন সামনেই, যে ইস্যুটি সবচেয়ে বড়, যে আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি গণতন্ত্রকে কেড়ে নিচ্ছেন, আপনি আমাদের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছেন, আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন, আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এটাকে দৃষ্টিকে আড়াল করার জন্য আপনি এই সমস্ত কথা বলে জনগণকে ভিন্ন দিকে নিয়ে যেতে চান। এবার বন্যা পরিস্থিতির খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাট সহ গাইবান্ধার নদ নদীগুলোতে বাড়ছে পানি। বিপদসীমার কাছাকাছি পানি উঠে যাওয়ায় চর ও দ্বীপচরগুলো এখন পানির নিচে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। সরকারিভাবে ত্রাণ শুরু হলেও এখনো সবার হাতে পৌঁছায়নি বলে অভিযোগ তাদের। গাইবান্ধা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নদ নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম না করলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার নদী তীরবর্তী চর ও দ্বীপচরগুলোতে পানি উঠতে শুরু করেছে। নিচু জমিগুলোতে লাগানো পাট ও আমনের ক্ষেতগুলো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। 2 দিন ধরে পানিবন্দী হয়ে দুর্ভোগ বাড়ছে চরাঞ্চলের মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জ্বালানি সংকট। ত্রাণ বিতরণের খবর শোনা মাত্রই ছুটে যাচ্ছেন নারী, শিশুরা। না ভাই, ভাত না ভাই, এটা কাপড় চোপড়, হাট বাজারে যাওয়ার সমস্যা, ডাক্তার কবিরাজের সমস্যা, গরু ছাগল বা বাড়ির পানি উঠছে, এগুলো নিয়ে পার হয়ে এখানে আসছি। এই বন্যার পানি উঠতেছে, নামার টামার তলি যেতেছে, আবার সবাদ সব খায় যেতেছে। ঘরে ঘরে পানি কুমুর করে খাড়ু করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হলেও সব মানুষের কাছে এখনো তা পৌঁছায়নি। বন্যা পানিবন্দী লোক অনেক রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ত্রাণ দেওয়ার প্রয়োজন। এখনো কোনো অনুদান ওখানে যায়নি। চাল, ডাল
কোনো কিছুই এখনো জনগণ পায়নি। গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরগঞ্জ উপজেলায় দুর্গতদের জন্য 40 মেট্রিক টন চাল, 40,000 টাকা বিতরণ করা হয়েছে। পানিবন্দী মানুষের চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম গঠনের কথা জানালেন জেলার শীর্ষ এই কর্মকর্তা। আমরা মেডিকেল টিম অলরেডি গঠন করেছি। আমার সাথেও একজন ডাক্তার এসেছেন, দেখে যাচ্ছেন। সিভিল সার্জনের সাথে কথা হয়েছে এবং যতদূর সম্ভব এই মেডিকেল টিম বন্যা দুর্গত এলাকায় কাজ করবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদর উপজেলার কিছু অংশ মিলে প্রায় 3,000 পরিবারের অন্তত 16,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে বেশ কটি নদীর পানি বাড়তে থাকায় নতুন করে প্লাবিত হয়েছে দেশের বিভিন্ন এলাকার নিচু জায়গা। এতে বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামের 3 উপজেলায়। এছাড়া তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে বরগুনার প্রায় 30টি গ্রাম। এদিকে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন কুষ্টিয়ার পদ্মা তীরবর্তী কয়েক হাজার পরিবার। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমর নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। এতে সদর উপজেলা সহ উলিপুর ও চিলমারী উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 58টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5,000 পরিবার। ভাঙনের কবলে পড়েছে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটা ব্রিজও। হঠাৎ করে পানি টানি আসিয়ে ডুবে গেছে, ঘর দুয়ার ডুবে গেছে। সব নিয়ে খুব দুর্কষ্ট, খুব কষ্টে আবার এই বাড়ির মধ্যে আসি চোখের উপরে। বেড়িবাঁধ মেরামত না করায় তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে বরগুনার প্রায় 30টি গ্রাম। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে নদ নদীগুলোর পানি 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। আর এতে বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে দুর্বিষহ জীবন শুরু হয়েছে। বন্যায় আমনের পাশাপাশি এলাকার সব ধরনের ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে গত শুক্রবার থেকেই বাড়তে শুরু করে লালমনিরহাটের তিস্তা নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে 10টি ইউনিয়নের প্রায় 20,000 মানুষ। এছাড়া আদিতমারী উপজেলার কুঠিরপাড় বাঁধের প্রায় 2 কিলোমিটার অংশ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেছে। হাট বাজার যাওয়ার পারি না, যোগাযোগ নাই। চাবলের গুড়িয়ে খাওয়া কোনো মতে আসি, শুকনো খাবার খাওয়া দেয় কোন রকম ভাবে আসি। বন্যা এলাকায় এইভাবে চলাফেরা করতেছি, কেউ আমাদের খবর করতে আসে নাই। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে কুষ্টিয়ার পদ্মা নদী তীরবর্তী মানুষ। পদ্মার পানি বাড়ার সাথে সাথে ভাঙতে শুরু করেছে তীরবর্তী 3টি ইউনিয়ন সহ কুঠিবাড়ি সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দারা বাঁশখড় দিয়ে ভাঙন রোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হচ্ছে না। এতে অনেকেই ভিটেমাটি হারিয়ে হচ্ছেন ঘর ছাড়া। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানি কমতে শুরু করায় পাহাড়ি ঢলে প্লাবিত ফুলগাজীর 20 গ্রামের পানিও নামতে শুরু করেছে। সেখানকার পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ঢলের ধ্বংসলীলা। উজানের অংশে মাঠের পানি নামলেও নষ্ট হয়ে গেছে আমন, বীজতলা ও ফসল। কৃষি বিভাগের হিসাব মতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার 2,500-এরও বেশি হেক্টর আবাদি জমির ফসল। তবে এখন নদীর ভাটি অঞ্চলে তলিয়ে আছে আমনের ক্ষেত। বন্যা কবলিত এলাকায় গ্রামের বেশিরভাগ সড়কের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। এদিকে কৃষকের পুনর্বাসন ও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফুলগাজী উপজেলা প্রশাসন। ধানের বিষও পাইতাম না, কিচ্ছু সারাও পাইতাম না, কিচ্ছু পাইতাম না। তা এখন এই ফসল করার কোনো সুযোগও নাই। প্রথমবার যখন আমাদের ফসলটা মারি গেছে, সরকার আমাকে 1 মুঠ বিষে দেয় নাই, 1 মুঠ সারা দেয় নাই। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাইতে সমস্যা হইতেছে, হাট বাজারে যাইতে সমস্যা হইতেছে। কৃষকদের পুনর্বাসনের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি তাদেরকে বীজ দিয়ে, সার দিয়ে সহায়তা করা যায় কিনা। গ্রামীণ রাস্তাঘাটগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে যেগুলো আমাদের পক্ষে সম্ভব রিপেয়ার করার চেষ্টা করছি, আর বাকিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যেন দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া যায়। সময় সংবাদে আরো থাকছে, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গেলে ফিলিস্তিনকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা প্রকাশ। এবং মেহেরপুরে পাটের ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। সেচের পানি দিয়ে পাটের আঁশ প্রস্তুত করতে খরচ বাড়ছে, ন্যায্য দাম পাওয়া নিয়েও সংশয়। বর্ষায় জলকাদা আর খরায় ধুলোবালির কারণে দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম এখন মগবাজার মালিবাগ এলাকার সড়ক। প্রায় 2 বছর ধরে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে সড়কটি সরু ও চলাচলের অনুপযোগী হয়ে হয়রানির চরমে ঠেকেছে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, ফ্লাইওভার নির্মাণ শেষ হলে দুর্ভোগ কমবে বলে মনে করেন তিনি। মগবাজার মালিবাগ রাস্তা ও নির্মাণাধীন ফ্লাইওভার নিয়ে আতিকুর রহমান তমালের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব।
মগবাজার চৌরাস্তা বৃষ্টি স্নাত রাস্তার মাঝখানটায় চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ, তাই মূল সড়ক শুরু হয়ে বেড়েছে যানের জটলা। জলকাদায় মাখামাখি 10 মিনিটের পথের সময় ঘন্টাতেও যেন ফুরায় না। দুর্ভোগের খণ্ডচিত্র এটি, পুরো চিত্র আরো ভয়াবহ। কতদিন ধরে চলছে এই দুর্ভোগ? এনে অনেক দিন ধরে দুর্ভোগ হচ্ছে। রাস্তাঘাটের কারণে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয়, যার ফলে অনেক সময় দেখা গেছে রুগী এবং রুগীর ফ্যামিলি সবাই বিভ্রান্তিতে পড়ে। এখানে যে পানি আর যে কাদার সৃষ্টি হয়েছে, এতে চলাফেরা করতে খুব কষ্ট। ঈদ উল ফিতরের আগে রাস্তাটিতে বালু সুরকি ফেলে চলাচলের উপযোগী করা হলেও গত কদিনের বৃষ্টিতে আবার আগের চেহারায় ফিরেছে এটি। রিকশা পাওয়া যায় না, যানজট, রাস্তা ভাঙা, কাদা টাদা উঠছে না, গাড়ি চালাতে খুব সমস্যা হয়, যেমন কি ভাড়াও কম আমার রাস্তাঘাটে। এ রাস্তায় প্রায় 2 বছর ধরে চলছে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজ, কিন্তু নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও ফ্লাইওভারটি বিস্তৃত 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। তাই দুর্ভোগের সীমাও বিস্তৃত এসব এলাকায়। পানির মধ্যে নাইমাও আমার এই রাস্তা দিয়ে যাইতে হয়েছে, যাইতে সমস্যা, আসার সময়ও আসার ওই একই সমস্যা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হলে কমে যাবে পথের দুর্ভোগ। ফ্লাইওভার শেষ না হওয়া পর্যন্ত রাস্তা মেইনটেন্যান্সের দায়িত্ব কিন্তু এলজিডিকে আমরা হস্তান্তর করেই শুধু বসে নেই, আমরা এটা মনিটর করছি। তারাও ঠিকাদারের সাথে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমি বলবো রাস্তাটি পাসিং অবস্থায় আছে। এই পিলারগুলি যখন উপরে উঠে যাবে তখন আর নিচের রাস্তার কোনো প্রবলেম হলে মনে করি না আমি। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2013 সালের 16 ফেব্রুয়ারি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন আন্তর্জাতিক আদালতে গেলে আইনি সহায়তা দিতে প্রস্তুত আছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী। গতকাল বিকেলে রাজধানীতে অবরুদ্ধ ফিলিস্তিনে গণহত্যা বাংলাদেশ ও বিশ্ব বিবেক শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। অনুষ্ঠানে ফিলিস্তিনের এক তরুণ তার দেশের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন, আর বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অবরুদ্ধ গাজায় 1 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো যখন নীরব, তখন বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ এর প্রতিবাদ জানিয়ে আসছে। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় এসেছিলেন ফিলিস্তিনের এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম হুসনি কাম্মিতা তুলে ধরলেন তার দেশের মানবিক বিপর্যয়ের চিত্র। গাজায় কি ঘটছে তার প্রকৃত চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয় না। প্রতিনিয়ত আমরা বিপর্যয়ের মুখোমুখি। আমাদের ঘর নেই, এমনকি জাতিসংঘের স্কুলগুলোতে আশ্রয় নেওয়াও নিরাপদ নয়। এভাবে আমরা বসবাস করছি। এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা গাজায় ইসরায়েলি হামলায় বিশ্বের মানবাধিকার ও ইসলামী সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করেন। মানবিক বিপর্যয় রোধে সার্ক অঞ্চলগুলোর দেশসমূহ নিয়ে সার্ক আন্তর্জাতিক শান্তি স্কোয়াড গঠনের আহ্বান জানান তারা। আমরা যুদ্ধে অংশ নিতেও চাই না, আমরা পারবো না, কিন্তু একটা শান্তি যেটা নাকি স্পেনে হয়েছিল ইন্টারন্যাশনাল ব্রিগেড, ফিলিস্তিনিদেরকে তাদের পুনর্গঠনে শক্তি সহায়তা আমরা পারবো কিনা। All the people of Palestine for trying the criminals of 1971 who have committed war crimes. অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গেলে ফিলিস্তিনকে আইনি সহায়তা দেবে বাংলাদেশ। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেয়ার জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাচ্ছি। এটা করা উচিত ন্যায় বিচারের স্বার্থেই। বাংলাদেশ ফিলিস্তিনকে আইনি সাহায্য করতে প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায় বিচার প্রাপ্তির জন্যই। এখন পর্যন্ত গাজাবাসীকে $3 লাখ মার্কিন বাংলাদেশের সাধারণ মানুষ সহায়তা করেছে বলে জানান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সত্যি আমি অভিভূত। আজ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে $3 লাখ মার্কিন সহায়তা পেয়েছি। এজন্য বাংলাদেশের সরকার এবং এদেশের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে বক্তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের রাজনৈতিক ও নৈতিক পরিবর্তনের প্রতি জোর তাগিদ দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের 6টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে 2-3টি মানসম্মত হলেও শর্ত পূরণ না করে চলছে অন্যগুলো। এসব মেডিকেলে নিজস্ব হাসপাতালে নেই শিক্ষার্থী অনুপাতের রোগী, উপযুক্ত শিক্ষক ও ল্যাব সুবিধা। নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে কোনো মেডিকেল। ফলে প্রয়োজনীয় প্রশিক্ষণ না পাওয়ায় প্রকৃত চিকিৎসকের পরিবর্তে বাড়ছে সার্টিফিকেটধারী ডাক্তার। এক্ষেত্রে ভয়াবহ অনিয়ম ও ভর্তি বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির মেডিকেল ফ্যাকাল্টির বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
চিকিৎসক সংকট কাটাতে সরকার বেসরকারি মেডিকেল কলেজ চালুর অনুমোদন দিলেও বিশেষজ্ঞদের অভিযোগ প্রয়োজনীয় শিক্ষক ও ল্যাব ফ্যাসিলিটি ছাড়া চলছে চট্টগ্রামের অধিকাংশ মেডিকেল। কিছু মেডিকেল কলেজের অবকাঠামো ভালো হলেও নীতিমালা অনুসারে মোট শিক্ষার্থীর 5 গুণ বেশি শয্যার হাসপাতাল এবং 70% রোগী নেই। ফলে প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ ছাড়াই ডাক্তার হয়ে যাচ্ছে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। এরা আসলে সমাজের কতটুকু উপকারে আসবে মানে এটা প্রশ্নবোধক, এবং আমি মনে করি এগুলো কতগুলো কিলিং মানে ডক্টরের পরিবর্তে কতগুলো কিলার বের হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলো মনে করছে যে একটু একটু করে অ্যাড করে করে আগাবে, কিন্তু এই একটু একটু করে অ্যাডের মানে যোগ করার মাঝখানে তো আপনার কি হচ্ছে, যারা বেরিয়ে আসতেছে তারা কোথায় আসতেছে? এক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা ও নিজস্ব হাসপাতাল ছাড়াই ভাড়া বাড়িতে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে মেরিন সিটি নামে একটি মেডিকেল কলেজের বিরুদ্ধে। নীতিমালায় পরিষ্কার করে লেখা আছে কোনো অবস্থাতে ভাড়া বাড়িতে কোনো মেডিকেল কলেজ স্থাপন করা যাবে না, কিন্তু এই মেডিকেল কলেজটি একটি ভাড়া বাড়িতে, 3 তলার একটি ভাড়া বাড়িতে স্থাপিত হয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না হয়ে মেডিকেল ফ্যাকাল্টিতে অনুমোদনের অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে লাখ লাখ টাকার ভর্তি বাণিজ্য করছে ইউএসটিসি। সারা দেশে যেগুলো মেডিকেল কলেজ আছে সব এরকম পাবলিক ইউনিভার্সিটি, কোনো প্রাইভেট ইউনিভার্সিটির মেডিকেল কলেজ নাই, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ভর্তি করার কথা ছিল 150 জনের, বাট মেরিট লিস্ট দিয়েছে 100 জনের, বাট আমরা ক্লাসে ভর্তি হওয়ার পরে দেখলাম ফরেনার আর বাঙালি মিলে 300 জন একসাথে ক্লাস করতেছে। 14 লাখ 14.5 লাখ করে নেওয়া হচ্ছিল, কিন্তু দেখা গেছে 20 লাখ 25 লাখ এমনকি 30 লাখ টাকা দিয়ে ভর্তি করা হয়েছে। কিছু অনিয়মের কথা স্বীকার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, বেসরকারি মেডিকেল কলেজগুলোর মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি ডিটেশন বোর্ড গঠন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আপনার বিএমডিসি এবং হচ্ছে মন্ত্রণালয়, 3টা মিলে একটা কমিটি করবে। তারা প্রথম থেকে এটা কম্বাইন্ডলি তারা এটা মেডিকেল কলেজগুলিকে, প্রাইভেট মেডিকেল কলেজকে এবং সরকারি মেডিকেল কলেজকে ভিজিট করবে, এখানে কোনো আপনার নীতির বাইরে গেছে কিনা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সুচিকিৎসক তৈরি করতে বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদনের ক্ষেত্রে স্বাধীন রেগুলেটরি বডি গঠন এবং ভর্তি বাণিজ্য বন্ধে ফি নির্ধারণ করে দিতে হবে। হাজারের শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে রাজুক উত্তরা মডেল কলেজের এক ছাত্র মারা গেছে। নদীতে ডুবে যাওয়ার প্রায় 3 ঘন্টা পর শাহাদাত নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শাহাদাত ও মোস্তাহিদ শনিবার তাদের বন্ধু ইমনের করিমগঞ্জের বাড়িতে বেড়াতে যায়। গতকাল সকালে উপজেলার চামড়াঘাটে নাগচিনি নদীতে গোসল করতে নামে 3 বন্ধু। এ সময় নদীর প্রচণ্ড স্রোতের তোড়ে 3 জনই ভেসে যায়। এর মধ্যে মোস্তাহিদ ও ইমন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহাদাত। খবর পেয়ে পুলিশ স্থানীয় এক ডুবুরির সহায়তায় ঘটনার প্রায় 3 ঘন্টা পর দুপুর 1:30টার দিকে শাহাদাতের লাশ উদ্ধার করে। শাহাদাত রাজুক উত্তরা মডেল কলেজের 2য় বর্ষের ছাত্র। চামড়াবন্ধ ঘাটে একটা নৌকা ভাড়া করে তারা 1 ঘন্টার জন্য সম্ভবত ভাড়া করছিল 200 টাকা বিনিময়ে। তো তারা কাপড় পাল্টাইয়া এক বন্ধু ইমন প্রথম ডুব দেয়, দ্বিতীয় বন্ধু যে মারা গেছে আজকে পানিতে শাহাদাত হোসেন, সে আর পরে আসে নাই। পানির কখন স্রোত ছিল, স্রোতে হয়তো সে নিচে তলায় যায়। সিলেটে স্থানীয় ছাত্র দলের কর্মীদের বিরুদ্ধে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় 10 বরযাত্রী আহত হয়। বরের গাড়ি সহ কমপক্ষে 4টি গাড়িও ভাঙচুর করা হয়। গতকাল বিকেলে নগরীর পাঠানটোলা সানরাইজ কমিউনিটি সেন্টারে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, লন্ডন প্রবাসী এক পরিবারের বিয়ের অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের কয়েকজন সন্ত্রাসী কমিউনিটি সেন্টারে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে জানায় পুলিশ। এতে বিয়ের অনুষ্ঠানে আসা 10 জন আহত হন। তবে কি কারণে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। আমরা তো চিনতে পারি নাই ভাই, আমরা তো কোনো পার্টিও করি না, কোনটা না। আমার আর বিয়া, বাতিজির বিয়া, এরা লন্ডনে থাকে, আসছে 2 সপ্তাহ আগে। হঠাৎ সন্ত্রাসীরা আইসা ওরা আক্রমণ করছে। আক্রমণ করার পরে ওরা আমার বড়ের গাড়িতে সেট মারছিল, আবার ডিলি মারছিল। তারা বাংসুর করে যাওয়ানোর সময় আমাদের গাড়িগুলি একভাবে বাঙ্গিয়া তারা গেছে গিয়ে। ছাত্রদলের কোনো এক ছেলে হয়তো এখানে বিয়ে গাড়িতে আসছিল, ওকে আক্রমণ করার জন্য আসছিল অন্য গ্রুপ। মানে তারা কি বিয়ে অনুষ্ঠানে হামলা করছে নাকি? না, ওই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আক্রমণ করছে আর কি। তো আমরা চেষ্টা করতেছি ওদেরকে গ্রেফতার করবো, ব্যবস্থা নেব।
লক্ষ্মীপুরে গ্রেফতারের সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে 10 জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায়, করপাড়া ইউপি কার্যালয়ে গ্রাম্য সালিশ চলাকালে হত্যা মামলার আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মুজিবের লোকজন হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামিকে ছিনতাই করে নিয়ে যায় বলে জানায় পুলিশ। পরে মিঠুকে খুঁজতে ইউপি চেয়ারম্যানের বাসা ঘেরাও করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায় এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান সহ 10 জনকে আটক করলেও মিঠুকে খুঁজে পায়নি পুলিশ। এ ঘটনায় পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়। সে আমাদের যুবলীগ নেতা হত্যা মামলার 1 নম্বর আসামি ছিল। তাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় ফেরার পথে ইতিমধ্যে একদল উশৃঙ্খল জনতা পুলিশের গাড়ি ব্যারিকেড দেয় এবং তাকে ছিনিয়ে নেয়। বেশ আক্রমণ করে পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুর সহযোগী 10 জনকে গ্রেপ্তার করে। মিঠুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমাদের 3-4টা টিম অলরেডি অভিযানে আছে। নড়াইলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার মিঠাপুর ব্রিজ এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, হবখালী গ্রামের মিঠাপুর বাজারে এক আখ ব্যবসায়ীর সঙ্গে পাশের নলদি গ্রামের আরেক ব্যবসায়ীর আখ কেনাবেচা নিয়ে বিরোধ হয়। বিরোধের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ মিঠাপুর ব্রিজের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 13 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশ সহ উভয় পক্ষে 30 জন আহত হয়। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, গ্যাস লাইন থেকে এই বিস্ফোরণ হতে পারে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5:30টার দিকে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকার জান্নাত জেনারেল স্টোর ও পাশের একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, দোকানের দেয়াল ভেঙে পড়ে, শাটার উড়ে যায়। বিস্ফোরণে সেলিনা বেগম, তার মেয়ে পমি ও ছেলে পনির এবং দারোয়ান করিম গুরুতর আহত হন। অজু করার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটলো, তাই মনে করলাম ট্রান্সফরমার বাস হয়েছে, ওখানে ঘরে কারেন্ট আছে, ওখানে তালা খুলে বাইরে দিয়ে এই ধরনের ঘটনা। গ্যাসের লাইনের প্রবলেম আছে দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু কোনো গ্যাস কর্তৃপক্ষ আজ পর্যন্ত আসছে এখানে কোনো তদন্ত করে না, প্লাস কোনো রকমের সমস্যা সমাধান করে না। এমন একটা শব্দ শুনছি, লাগে যেমন মনে করেন একটা বড় ধরনের একটা ঠাঁড়া যেমন পড়ে না, ভাবছি কি ওইরকম একটা ঠাঁড়া পড়ছে আমাদের উঠানে। মাঝে মাঝে এনে গ্যাসের হয়তো আর কি, মানে যে মিথুন গ্যাস বাইরেতে গ্যাসের কারণে সম্ভবত আর কি আমরা ধারণা করতেছি আর কি। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। 66 বছর ধরে নাগরিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের আকুতি গুমড়ে মরছে ছিটমহলগুলোতে। বিনিময়ের কোনো চুক্তির বাস্তবায়ন নেই। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি। চর ও দ্বীপচরগুলোর পানির নিচে চরম দুর্ভোগে মানুষ। ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য মগবাজার মালিবাগ এলাকার সড়কে জনদুর্ভোগ চরমে। 10 মিনিটের পথে নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। চট্টগ্রামে নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে বেসরকারি মেডিকেল কলেজ। বাড়ছে সার্টিফিকেটধারী ডাক্তারের সংখ্যা। এবং কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাপক হারে আমদানি হচ্ছে মশলা। বাজার স্থিতিশীল থাকবে বলে আশা ব্যবসায়ীদের। তোবা গ্রুপের শ্রমিকদের 7 দফা দাবি আদায়ে গণসমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশে দাবি তুলে ধরেন শ্রমিক নেত্রী মুশরেফা মিশু। এ সময় তোবার সব কারখানা খুলে দেয়া, শ্রমিকদের ঈদ বোনাস, ওভারটাইম পরিশোধ আর মালিক দেলোয়ারের জামিন বাতিলের দাবি তোলা হয়। সমাবেশে মালিকপক্ষের প্রতি কারখানা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে মিশু বলেন, বিজিএমইএকেই সব শ্রমিকের চাকরির ব্যবস্থা করতে হবে। সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সরকার আর বিজিএমইএ এর আচরণে বাধ্য হয়েই আন্দোলনে নেমেছিলেন তোবা শ্রমিকেরা। যদি নিয়োগ করেন কারখানা, তাহলে বিজিএমইএ প্রত্যেকটি কারখানায় আপনাদেরকে কর্মসংস্থানে আপনাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কারখানায় নিয়োগ করার গণতান্ত্রিক অধিকার আইন অনুযায়ী আপনাদের আছে, কিন্তু আইনে এটাও আছে, নিয়োগ করার পরে আজকে 1600 শ্রমিকদের আইন অনুযায়ী সমস্ত পাওনা আপনাদের পরিশোধ করতে হবে। মজুরি না দিয়ে
পালাতে চেয়েছিল মালিক পক্ষ, তাকে সহায়তা করেছে সরকার, তাকে সহায়তা করেছে বিজেপি। সুতরাং শ্রমিকদের সামনে একমাত্র পথ খোলা ছিল আন্দোলন সংগ্রাম। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক হারে মশলা আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়েই গত 3 মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি মশলা আমদানি হয়েছে। এদিকে চাহিদার চেয়ে আমদানি বেশি হওয়ায় আসন্ন ঈদে দেশের মশলার বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। দেশে মশলার বাজার পুরোটাই আমদানি নির্ভর। চীন, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, সিরিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশ থেকে এসব মশলা আমদানি করা হয়। আর বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় শুল্ক হারও বেশি থাকে এইসব পণ্যের। এই কারণে দেশে সবসময় চড়া থাকে মশলার বাজার। আর কোরবানি ঈদের সময় মশলার ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়ায় দামও আকাশ ছুঁতে শুরু করে। তবে এবার অনেকটা আগেভাগে মশলা আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। যে পরিমাণ মশলা আমদানি হয়েছে, বাজারে সংকট সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। বন্দরের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর এবং কুরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণ মশলা আমদানি করেছেন, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা, এগুলোর আমদানি প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় কোরবানি ঈদে এলাচ, লবঙ্গ, জিরা, জয়ফলের মতো মশলার দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান এই ব্যবসায়ী। প্যাকেটের দুধের কারণে দারচিনি এবং মরিচটা একটু গোলমরিচটা বাড়তির দিকে আছে। আর কোনো আইটেমের আমাদের স্থিতিশীলতা বাইরে যায় না এবং কোরবানি ঈদেও স্থিতিশীলতা বাইরে যাবে না। এদিকে আমদানি বাড়তে থাকায় গত 1 মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে এলাচ, লবঙ্গ, জিরার দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। দারচিনি 235, এলাচি 950, গোলমরিচ 950, 40 এরকম। ব্যবসায়ীরা জানান দেশে প্রতি মাসে দারুচিনির চাহিদা থাকে প্রায় 350 মেট্রিক টন, এলাচ 250 মেট্রিক টন, লবঙ্গ 30 মেট্রিক টন এবং জিরা 200 মেট্রিক টন। আর কোরবানি ঈদে এইসব মশলার চাহিদা বাড়ে গড়ে 50 মেট্রিক টন করে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মেহেরপুরে এবার পাটের ফলন বেশ ভালো হলেও খুশি হতে পারছেন না কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টির অভাবে সেচের পানি দিয়ে পাটের আঁশ প্রস্তুত করতে হচ্ছে। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এছাড়া মধ্যস্বত্বভোগীদের কারণে পাটের ন্যায্য দাম না পাওয়ায় ফিকে হতে বসেছে কৃষকের স্বপ্ন। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাট মৌসুমের শুরুতেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন মেহেরপুরের চাষিরা। এবার জমিতে পাটের ফলনও হয়েছে বেশ ভালো, তবে বৃষ্টি কম হওয়ায় পর্যাপ্ত পানি নেই খালবিলে। ফলে সেচের পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে চাষিদের। এতে বিঘা প্রতি পাট উৎপাদনে চাষিদের খরচ বেড়ে দাঁড়িয়েছে 9 থেকে 10 হাজার টাকায়, অথচ সেই তুলনায় পাটের দাম নেই বাজারে। আমরা মেহেরপুরে পাট বিক্রি করছে 1000, 1100, এর উপর পাট আর বেচা কেনা হচ্ছে না। সরকার যদি বর্তমানে 15 থেকে 1600 কি 2000 টাকা দাম দেয়, তাহলে চাষি উপকৃত হবে। আমাদের এবার পাট জাগ দিতে গর্ত ভাড়া দিয়ে পানি খরচ করে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এই অবস্থায় পাটের আঁশ প্রস্তুত করতে চাষিদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। পাটটা কেটে অন্তত 2-3 দিন জমিতে ফেলে রাখে, পাতা ঝরায়, তারপর স্বল্প পানি যে জায়গা আছে স্বল্প পানিতে নিচে কোনো বাঁশ বা কোনো কিছু বিছাই দিয়ে তার উপর পাটটা দিয়ে তারপর পাটটার উপর পলিথিন দিয়ে মাটি দিতে আমরা বলছি। সরাসরি পাটের জাগে যাতে মাটি ব্যবহার না করে, এই জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। এদিকে জেলায় সরকারি কোনো পাট ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। ফলে লাভের অঙ্ক চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। পাটে তো আমাদের লস, যেভাবে দাম পেয়েছি আমরা 1000 টাকা, সরকার তো দিয়েছে 1400 টাকা। আমরা যদি সেই সম্পূর্ণ দামটা পাতাম হয়তো কিছু লাভ থাকবে। যদি এখানে আমাদের ক্রয় কেন্দ্র থাকতো সরকারিভাবে, সেই ক্ষেত্রে তারা ন্যায্য মূল্য পাইত। মধ্যস্বত্বভোগীরাই বেশিরভাগ এই দাম পাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে মেহেরপুরে পাট চাষ হয়েছে 23,495 হেক্টর জমিতে। সময় সংবাদ, মেহেরপুর। শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পালিত হলো পূজা অর্চনা, নাম কীর্তন সহ নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। দিনটি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়। এদিকে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণ কামনা করে বিভিন্ন মন্দিরে মন্দিরে প্রার্থনা করেছেন সনাতন ধর্মের মানুষরা।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সকালে গীতাযজ্ঞের মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন শুরু হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। প্রায় ৫৫০০ বছর আগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে অবতার রূপে পৃথিবীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আগমনকে স্মরণ করতেই ধর্মীয় রীতিনীতি ও বিভিন্ন আচার ব্যবহারের মাধ্যমে দিনটি পালন করেছে সনাতন ধর্মের মানুষরা। ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে। ভগবান বলেছেন আমি আসব, যুগে যুগে আমি আসব। সুতরাং আজকের এই যুদ্ধ বিগ্রহ অশান্তির এই পৃথিবীতে আমরা আবার ভগবানকে আহ্বান জানাচ্ছি। দুষ্টের দমন, সাধুজনের রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করা দেবতাকে সন্তুষ্ট করতে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় ছিল ভক্তদের। শুভ দিনে শ্রীকৃষ্ণের কাছে সবার আশা যে ধর্মের জয় হবে, অধর্মের নাশ হবে। পৃথিবীর সবার উপর শান্তি বর্ষিত হোক, সবার জীবন সুন্দর ও মঙ্গলময় হোক। আমরা আমাদের পরিবার এবং সমাজের সকলে মিলেই যাতে সুখে একটা সুন্দর দেশে বাস করতে পারি। সকালের মঙ্গল আরতির পর জন্মাষ্টমী উপলক্ষে আহসানিয়া মিশনের উদ্যোগে রাজধানীর ফার্ম গেটে শোভাযাত্রা আয়োজন করা হয়। পরে শোভাযাত্রাটি খামারবাড়ি, বিজয় সরণি, আসাদ গেট ঘুরে শেষ হয়। জন্মাষ্টমী পূজা হবে, শত্রুদের ধ্বংস করবে শ্রী স্বয়ং ভগবান। র্যালিতে যোগ দিয়েছি, তারপরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ পূজা, মনসা পূজা সহ নানা ধরনের পূজা অর্চনা চলে মন্দিরে মন্দিরে। রাজধানীতে 2 দিনব্যাপী নানা অনুষ্ঠানেরও আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আইএস জঙ্গিদের কাছ থেকে ইরাকের মসুল বাঁধ এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে সশস্ত্র কুর্দি যোদ্ধারা। মসুল শহর থেকে জঙ্গিদের দমনে মার্কিন বিমান হামলা ও কুর্দি যোদ্ধাদের একযোগে অভিযান পরিচালনার পর এমন খবর পাওয়া গেল। রোববার শহরটির পূর্বাঞ্চলে 14 দফা মার্কিন বিমান হামলায় আইএস জঙ্গিদের অন্তত 19টি যানবাহন ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে পেন্টাগন। মুসলের বাঁধ এলাকাটি কুর্দিদের নিয়ন্ত্রণে এলেও শহরের অন্য স্থানে তুমুল সংঘর্ষ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ বাঁধ এলাকাটি গত 7 আগস্ট আইএস জঙ্গিরা নিয়ন্ত্রণে নেয়। রোববার সকালে তা পুনর্দখলে নিতে মার্কিন সহায়তায় অভিযান শুরু করে কুর্দিরা। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই এর প্রধান ইমরান খানের সরকারের পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগ এন। রোববার পাক প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী ও মুসলিম লীগের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে ইমরান খানের দাবিকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দেওয়া হয়। এদিকে রাজধানী ইসলামাবাদের সরকার পতনের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগের জন্য 2 দিনের সময় বেঁধে দিয়েছেন ইমরান খান। অন্যথায় সরকারের বিরুদ্ধে সৃষ্টি হওয়া জনস্রোত নিরাপত্তা বাহিনী দিয়ে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান সরকার পতনের আগ পর্যন্ত পাকিস্তানের জনগণকে কর দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান ইমরান খান। এর আগে ধর্মীয় নেতা তাহিরুল কাদরির সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিপ্লব অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। পূর্ব ইউক্রেনে রাশিয়ার ত্রাণবাহী ট্রাকের বহর প্রবেশের অনুমতি দিয়েছে কিয়েভ। রোববার ইউক্রেনীয় সমাজ কল্যাণমন্ত্রী রেডক্রসের পরিচালনায় আন্তর্জাতিক মানবিক সহায়তা ইউক্রেনে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন দেন বলে জানানো হয়েছে। এর আগে সীমান্তে পরিদর্শন শেষে প্রথম পর্যায়ে ত্রাণবাহী 16টি রুশ ট্রাকের একটি বহর ইউক্রেনে প্রবেশের বিষয়ে একমত হয় মস্কো ও কিয়েভ। ফলে পূর্ব ইউক্রেনে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস। গত বুধবার রেডক্রসের পরিচালনায় রাশিয়ার 280টি ত্রাণবাহী ট্রাক পূর্ব ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়। এ ঘটনায় কিয়েভ সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে মানবিক সহায়তার নামে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের আশঙ্কা করে আসছে। খেলার খবর। জয়াবর্ধনের বিদায়ী টেস্ট প্রসঙ্গ। ব্যাট হাতে আর হয়তো দেখা যাবে না মাহেলা জয়াবর্ধনেকে, তবে জয় দিয়েই তাকে বিদায় জানানোর প্রস্তুতি প্রায় শেষ করেছে শ্রীলঙ্কা। শেষ দিনে পাকিস্তানের আর মাত্র 3 উইকেট তুলে নিতে পারলেই জয় পাবে লঙ্কানরা। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 127 রান। হার এড়াতে তাদের প্রয়োজন আরও 144 রান। আগের দিনের 2 উইকেটে 177 রান নিয়ে খেলতে নামে লঙ্কানরা। সবার দৃষ্টি ছিল জয়াবর্ধনের ওপর। শেষ ইনিংসে 90 রান করতে পারলেই তার টেস্ট রানের গড় দাঁড়াতো 50, কিন্তু আগের দিনের মতো মাত্র 5 রান যোগ করে 54 রানে বিদায় নেন জয়াবর্ধনে। প্রতিপক্ষ আর দর্শকের অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে মাঠ ছাড়েন এই লঙ্কান গ্রেট। এরপর ম্যাথুস ছাড়া অন্যরা আসা যাওয়ায় ব্যস্ত হয়ে পড়লে 282 রানেই থামে স্বাগতিকরা। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে 271 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই রঙ্গনা হেরাথের ঘূর্ণি জাদুতে কুপঘাত হতে থাকেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।
হেরাত 46 রানে 4 উইকেট নেন। সরফরাজ আহমেদ 38 ও ওয়াহাব রিয়াজ 2 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। এর আগে লঙ্কানদের প্রথম ইনিংসে 320 রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ 332 রান। ওভাল টেস্টের খবর। লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে থেকেও পরের 3 ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে 3-1 সিরিজ খোয়ালো ভারত। শুধু তাই নয়, সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 94 রানে অল আউট হয়ে 1977 সালের পর টানা পঞ্চম ইনিংসে 200 রানের নিচে অল আউট হলো তারা। লজ্জাজনক ব্যাটিংয়ের দিনে ওভাল টেস্ট ভারত হেরেছে ইনিংস ও 244 রানের বড় ব্যবধানে। আগের দিনে 7 উইকেটে 385 রান নিয়ে খেলতে নামা ইংলিশরা জো রুটের অপরাজিত 149 রানের সুবাদে প্রথম ইনিংসে থামে 486 রানে। বড় লিড তারা করতে নেমে প্রথম ইনিংসের মতো আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে মাত্র 3 ব্যাটসম্যান পার করেন 2 অঙ্কের কোটা। বিনির অপরাজিত 25 রান ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে না পারায় মাত্র 94 রানে অল আউট হবার লজ্জায় ডুবে ভারত। ইংল্যান্ডের পক্ষে পেস বোলার জর্ডান একাই মাত্র 18 রানের খরচায় তুলে নেন 4 উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 66 বছর ধরে নাগরিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিকারের আকুতি গুমড়ে মরছে ছিটমহলগুলোতে। বিনিময় চুক্তির কোনো বাস্তবায়ন নেই। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি। চর ও দ্বীপচরগুলো পানির নিচে, চরম দুর্ভোগে মানুষ। ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য মগবাজার মালিবাগ এলাকার সড়কে জনদুর্ভোগ চরমে। 10 মিনিটের পথে নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। চট্টগ্রামে নিজস্ব হাসপাতাল এবং স্থায়ী স্থাপনা ছাড়া ভাড়া বাড়িতেও চলছে বেসরকারি মেডিকেল কলেজ। বাড়ছে সার্টিফিকেটধারী ডাক্তারের সংখ্যা। এবং কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক হারে আমদানি হচ্ছে মশলা। বাজার স্থিতিশীল থাকবে বলে আশা ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *6 লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।